একটা সময় ছিল যখন মানুষ নিজেদের মধ্যেই পণ্য বিনিময় করত। কালের বিবর্তনে সেই প্রথা বিলুপ্ত হয়ে গেছে। আসে মুদ্রা বা টাকার চল। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য শুরু হলেই দেখা দেয় বিপত্তি। দুই দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে একসময় শুরু হয় ডলারের লেনদেন। সব দেশ নিজেদের মধ্যে ডলারে বাণিজ্য শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধের পরের কথা। মুক্তবাজার অর্থনীতির ধোঁয়া তুলে বিশ্বজুড়ে ডলারের গুরুত্ব বাড়তে থাকে হু হু করে। সে সময় থেকে মিত্র দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানির ক্ষেত্রে অর্থের বিপরীতে সোনা দিতে থাকে এবং এর ফলে যুক্তরাষ্ট্র এক পর্যায়ে বিশ্বের সবচেয়ে বড় সোনা মজুতকারী দেশে পরিণত হয়। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর অনেক দেশই মার্কিন মুদ্রা ডলারের সঙ্গে নিজেদের মুদ্রাকে যুক্ত করতে থাকে। এর ফলে বিশ্বজুড়ে লেনদেনের মানদণ্ড হিসেবে সোনার অবস্থান ধসে পড়ে এবং ডলারের আধিপত্য কায়েম হয়। বৈশ্বিক অর্থনীতিতে ডলারের রাজত্ব আরও পাকাপোক্ত হয় যখন দেশগুলো ডলারকে নিজেদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের মানদণ্ড হিসেবে গ্রহণ করে। তখন 1999 সাল পর্যন্ত বিশ্বের মোট বৈদেশিক রিজার্ভের 71% ছিল ডলারে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো অভিন্ন মুদ্রা ইউরো চালুর পর ডলারের আধিপত্য খানিকটা কমলেও একেবারে খারিজ হয়ে যায়নি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব মতে 2010 সালে বিশ্বের মোট রিজার্ভের 62% ছিল ডলারে, 2020 সালে 59%, 2023 সালে ছিল 58.41%। বিশ্ব বাণিজ্যে ডলারের গুরুত্ব কমলেও মার্কিন এই মুদ্রা বৈশ্বিক রিজার্ভের সবচেয়ে বড় অংশ ধরে রেখেছে এখনো। দ্বিতীয় স্থানে থাকা ইউরোতে মাত্র বিশ্বের 20% রিজার্ভ আছে। সাম্প্রতিক সময়ে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর বাজার ব্যবস্থাপনা হন্যে হয়ে ডলারের বিকল্প খুঁজে বেড়াচ্ছে। দেশগুলো দ্রুত ডলারের উপর নির্ভরশীলতা কমিয়ে একেবারে বাতিল করার উপায়ও খুঁজে বেড়াচ্ছে। মূলত ডলার শক্তিশালী হয়ে যাওয়ার কারণে এমনটা ঘটছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এছাড়া ভূ রাজনৈতিক জটিল সমীকরণ তো রয়েছেই। ভারতের কথাই বলা যাক না, আমাদের প্রতিবেশী এই দেশটি বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ডলারের পরিবর্তে রুপির ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে। এই বিষয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোট G20 এর একটি চুক্তিও হয়েছে সম্প্রতি। মূলত রাশিয়া আর চীনই ডলারের রাজত্বে হানা দিয়েছে। রাশিয়া আর চীনের ওপর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কারণে এসব দেশের সঙ্গে বাণিজ্যে জড়িয়ে থাকা দেশগুলো লেনদেনের ক্ষেত্রে বিকল্প খুঁজছে। পরিস্থিতি আরও জটিল হয়েছে। যুক্তরাষ্ট্র দেশটিতে থাকা রাশিয়ার রিজার্ভ বাজেয়াপ্ত করায় এখন অন্যান্য দেশও ভাবছে তারা রাশিয়ার মতো ঝামেলায় পড়তে পারে যে কোনো সময়। এই কারণে এসব দেশ দ্বিমুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রথমত, এসব দেশ স্থানীয় বা নিজস্ব মুদ্রায় লেনদেনের পরিমাণ বাড়াচ্ছে এবং দ্বিতীয়ত সোনার মজুদ বাড়াচ্ছে। আবারও ভারতের কথাই বলা যাক। এবছরের এপ্রিলের প্রথম সপ্তাহে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $648.6 বিলিয়ন। একই সময়ে $55.8 বিলিয়ন সমান পরিমাণে দেশটির সোনার মজুদ বেড়েছে। এই সময় মাত্র এক সপ্তাহের মধ্যে ভারত $124 কোটি সোনা কিনেছে। সব মিলিয়ে ভারতের সোনার মজুদ গত বছরের তুলনায় 13 টন বেড়েছে। বর্তমানে দেশটি সোনার মজুদের দিক থেকে বিশ্বে 9ম স্থানে আছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী 2021 সালে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান মিলে 450.1 টন সোনা কিনেছিল। 2022 সালে তা বেড়ে দাঁড়ায় 1135.7 টনে এবং 2023 সালে দেশগুলোর সোনা কেনার পরিমাণ ছিল 1037 টন। কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার সম্ভাবনা আরও বেড়ে যাবে, কারণ কেন্দ্রীয় ব্যাংকগুলো যদি তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সোনার পরিমাণ বাড়ায় তাহলে স্বর্ণের দাম বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের মান স্বয়ংক্রিয়ভাবেই বাড়বে। এই কারণে গত কয়েক বছরে সোনার দাম নজিরবিহীনভাবে বেড়েছে। 2018 সালে প্রতি আউন্স সোনার গড় দাম যেখানে $1268.93 ছিল, 2024 সালে এখন পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে $2126.82। অর্থাৎ মাত্র 6 বছরেরও কম সময়ে সোনার দাম 67.6% বেড়েছে এবং প্রতি বছর সেই হিসেবে বেড়েছে প্রায় 9.7% করে। সোনার এই ক্রমবর্ধমান চাহিদা
অনেক প্রাসঙ্গিক প্রশ্ন হাজির করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, ডলারের আধিপত্য কি তবে শেষ হচ্ছে? এই প্রশ্নের উত্তর সময়ের হাতেই তোলা রইল। তবে এটা মোটামুটি স্পষ্ট যে বৈশ্বিক অর্থনীতি ডি-ডলারাইজেশনের দিকেই এগিয়ে যাচ্ছে, কারণ উদীয়মান অর্থনীতিগুলো নিজস্ব মুদ্রায় বৈদেশিক বাণিজ্য নিষ্পত্তি করার চেষ্টা করছে এবং বিশ্বজুড়ে সোনার চাহিদা ও গুরুত্ব বাড়ছে।